তৃণমূল নেতার ভাইয়ের রহস্য মৃত্যু, ফরাক্কার জোরপুকুরিয়ায় রক্তাক্ত দেহ উদ্ধার। তৃণমূল নেতার ভাইয়ের রহস্য মৃত্যু, ফরাক্কার জোরপুকুরিয়ায় রক্তাক্ত দেহ উদ্ধার। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি প্রণব। পুলিশ সূত্রে কি জানা যাচ্ছে, কিভাবে মৃত্যু, পরিবারের কি অভিযোগ? দেখো, আলম শেখ নামে ওই যুবক যে ফরাক্কার যে তাপবিদ্যুৎ কেন্দ্র আছে তারই অ্যাসপন্ডেড পাইপ লাইনের যোগানের কাজ করত এবং গতকাল রাত্রিবেলাতে সে কাজে বেরিয়ে যায়। তারপরে কিন্তু ওই কেদুয়ার যে অ্যাসপন্ড আছে সেখানেই কিন্তু তাকে নৃশংসভাবে কুপিয়ে এবং গুলি করে খুন করা হয়েছে বলে অভিযোগ। এবং পুরাতন কোনো বিবাদের জেরেই কিন্তু এই খুন বলে তোমার অভিযোগ করছে পরিবারের থেকে। এবং সঙ্গে সঙ্গে মৃতদেহ নিয়ে গিয়ে বেনিয়াপুকুর হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করে। তারপরে জঙ্গিপুর মহকুমা হাসপাতাল ময়না তদন্তের জন্য পুরো ঘটনার তদন্ত করছে ফরাক্কা থানার পুলিশ। বেশ। মেসি ইভেন্টের মূল উদ্যোক্তা শতদ্রু দত্ত, তাকে গ্রেফতার করেছে পুলিশ। এয়ারপোর্টে জিজ্ঞাসাবাদ, তারপর পুলিশ গতকাল আদালতে পেশ করা হয়। 14 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত। শতদ্রু দত্তকে জেরা পুলিশের। বিধাননগর দক্ষিণ থানায় শতদ্রুকে জেরা পুলিশের। যুব ভারতের বিশৃঙ্খলায় ধৃত উদ্যোক্তা শতদ্রু দত্ত। গোটা জেরা পর্বের ভিডিওগ্রাফি করবে পুলিশ। অনুপ রয়েছে সরাসরি আমার সঙ্গে। অনুপ, ইতিমধ্যেই রাজ্যের তরফ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির সঙ্গে সমন্বয় রেখেই কি জেরা করবে পুলিশ? ইতিমধ্যেই রাজ্যের তরফ থেকে তদন্তকারী যে কমিটি গঠন করা হয়েছে সেই কমিটি কিন্তু গতকালই একেবারে জোরহাউতি ক্রীড়াঙ্গন সেখানে পরিদর্শন করে গোটা ঘটনা কিন্তু তদারকি করেছে। এবং তার পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য করা গেছিল যে পুলিশের পক্ষ থেকে কিন্তু শতদ্রু দত্ত, যাকে গ্রেপ্তার করা হয়েছে, ইভেন্টের মূল উদ্যোক্তা তিনি, এই গ্রেপ্তারের পরবর্তী ক্ষেত্রে তাকে জিজ্ঞাসাবাদ গতকাল যেমন করা হয়েছিল আজকেও জিজ্ঞাসাবাদ করা হবে। মূলত বেশ কিছু গাইডলাইন তদন্তকারী কমিটির পক্ষ থেকে দেওয়া হয়েছে এবং সেই গাইডলাইন ধরেই কিন্তু একেবারে জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া করা হবে। এবং এই যে জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া কিন্তু ডিসি পদমর্যাদা আধিকারিক, থানার আইসি, অন্যদিকে একেবারে তদন্তকারী যিনি আধিকারিক তিনি থাকবেন। এবং এই গোটা জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া সেটা কিন্তু ভিডিওগ্রাফি করা হবে। ভিডিওগ্রাফি করার কারণ কি, যে জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া যেহেতু তদন্ত কমিটি রাজ্যের পক্ষ থেকে গড়ে দেওয়া হয়েছে, সেই তদন্তকারী কমিটি কিন্তু ইতিমধ্যেই সেই ভিডিওগ্রাফি করার পর তাদের হাতে এই ভিডিও তুলে দেওয়া হবে কি কি জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এবং বেশ কিছু প্রশ্নের উত্তর এখনো অধরা। যেমন এক্ষেত্রে দেখা যাচ্ছে একাধিক টেন্ডার থেকে শুরু করে একাধিক কারচুপি, একাধিক ঘটনা ঘটেছিল বলা হচ্ছে। এই সমস্ত বেশ কিছু এরকমই গাইডলাইন দেওয়া হয়েছে। এই গাইডলাইন ধরেই পুলিশের পক্ষ থেকে 3 উচ্চপদস্থ আধিকারিক তারাই জিজ্ঞাসাবাদ করবে। এর পরবর্তী ক্ষেত্রে রাজ্যের পক্ষ থেকে তদন্তকারী টিম গঠন করা হয়েছে, তাদের হাতে সেই ভিডিওগ্রাফি তুলে দেওয়া হবে। পরবর্তী ক্ষেত্রে যদি প্রয়োজন মনে করে এই তদন্তকারী কমিটির টিম তারা কিন্তু বিধাননগর দক্ষিণ থানায় আসবে এবং শতদ্রু দত্ত যে 14 দিনের পুলিশ হেফাজতে রয়েছে তাকে জিজ্ঞাসাবাদ করবে। কারণ একাধিক প্রশ্নের উত্তর এখনো কিন্তু অধরা। সেই প্রশ্নগুলোই গাইডলাইন অনুযায়ী পুলিশের পক্ষ থেকে আজকে জিজ্ঞাসাবাদ করা হবে, এমনটাই জানতে পারা যাচ্ছে। বেশ। শনিবারই গ্রেফতার করা হয় শতদ্রু দত্তকে। গতকাল অর্থাৎ রবিবার আদালতে পেশ এবং তাকে জেরা পুলিশের। তদন্ত কমিটির সঙ্গে সমন্বয় রেখেই জেরা। শতদ্রুর আইনজীবীর আজব যুক্তি, আয়োজকের দায় নেই বলেই তার দাবি। দর্শকদের ঘাড়েই দোষ আইনজীবীর। একটা অর্গানাইজারের যা অ্যাক্টিভিটি সেটা ইভেন্ট ম্যানেজারের অ্যাক্টিভিটিস থেকে সম্পূর্ণ আলাদা। একজন মাস্টার ফুটবল প্লেয়ার, যেটা GOAT, তো ওনার কাছ থেকে যে জ্ঞানগুলো পাওয়ার কথা সেইগুলো বাচ্চারা যাতে প্রপারলি পায়, তাই জন্য বাচ্চাদের সঙ্গে একটা সেশন ছিল। উনি ভিক্টিমাইজ হন, সার্কামস্ট্যান্সেস এর উপরে ভিক্টিমাইজ হন, কারণ যে ভ্যান্ডালিজমটা হয়েছে তার সঙ্গে ওনার কোনো রকম ভাবেই সম্পর্ক নেই। ফেলিওর মানুষের টিকিট কাটার ফলে আমি চাইবো যে আমি একেবারে মেসির পাশে গিয়ে ছবি তুলতে পারি। যে সিকিউরিটি সেফটি রিজনগুলো নেওয়া হয় অর্গানাইজারদের তরফ থেকে সেইগুলোকেও প্রায়োরিটি দেওয়া উচিত। তার জন্য এরকমভাবে চেয়ার ছুঁড়ে বা ভাঙচুর করে তাদের প্রতিবাদ দেখানো আমার মনে হয় না খুব একটা এক্সপেক্টেড একটা ঘটনা। লিওনেল মেসি হায়দ্রাবাদেও গেছেন এবং সেইখানেও তিনি তার কাজকর্ম করেছেন, কোনো সমস্যা হয়নি। জজ সাহেব যে ডাইরেকশনটা দিয়েছেন, তদন্ত 14 দিনের জন্য তদন্তের ডাইরেকশন দিয়েছেন। উদ্যোক্তাদের গাফিলতি ছিল, সব দিক খতিয়ে দেখা হচ্ছে, জানান বিধাননগরের সিপি। অর্গানাইজারদের মিসম্যানেজমেন্টের জন্য হয়েছে। শিডিউল তো ওদের ফলো করার কথা ছিল, দে ডিডন্ট ফলো দ্যাট। কে থাকবে না থাকবে তার মধ্যে যারা ছিল
ওরা পাস দিয়েছিল, তো তার মধ্যে ওদের ক্যামেরাম্যান, ওদের ব্রডকাস্টিং টিম, তার মধ্যে সিআরপিএফ এর একটা সিকিউরিটি কর্ডন ছিল, ওরা সাথে নিয়ে এসেছিল। তারপরে কিছু লোক ওর অ্যাড হয়েছে তার মধ্যে, যেটা হয়েছে আপনাদের সামনে পরপর ইভেন্ট ছিল, তো যারা ইভেন্ট পারফর্ম করবে ওদের জন্য ওরা পাস দিয়েছিল, ওরা অ্যালাউ করেছিল ওদেরকে। এইভাবে অনেক লোকই ওখানে ছিল যারা পারফর্ম করবে ওয়ান আফটার আনাদার, বাট বিকজ অফ দ্য মিসম্যানেজমেন্ট ওরা ঠিক মতোটা করতে পারেনি। চাকরি থেকে ইভেন্ট ম্যানেজমেন্টে রিশতার ছেলের হাত ধরে কলকাতায় মারাদোনা থেকে মেসি। শনিবার যুব ভারতীর অব্যবস্থায় গ্রেফতার সেই শতদ্রু দত্ত। ফুটবল প্রেমীদের স্বপ্ন পূরণের দিন ছিল শনিবার। যুব ভারতীতে মেসি ম্যাজিক দেখতে হাজির হন হাজার হাজার দর্শক। নেপথ্যে ছিলেন শতদ্রু দত্ত, অনুষ্ঠানের আয়োজক। এখন যিনি পুলিশ হেফাজতে। শতদ্রু দত্ত হুগলির রিষড়ায় বাড়ি। একসময় কর্পোরেট সংস্থায় চাকরি করতেন। খেলার নেশা থেকে ইভেন্ট ম্যানেজমেন্টের পেশায় শতদ্রু। শুধু ক্রীড়া জগৎ নয়, অভিনয়ের দুনিয়াতেও শতদ্রুর পরিচিতি। এই শতদ্রুর হাত ধরে দ্বিতীয়বার কলকাতায় পা রাখেন মারাদোনা। বিশ্বকাপ জয়ের পরে মার্টিনেজকেও এনেছিলেন ফুটবলের শহরে। এই শতদ্রু দত্তের উদ্যোগেই 14 বছর পরে শনিবার কলকাতায় আসেন মেসি। শুরুটা হয়েছিল উন্মাদনায়, আর শেষটা বিশৃঙ্খলায়। মাঠে মেসিকে ঘিরে বাড়তে থাকে ভিড়, ছবি তোলার হিড়িক। পাশেই ছিলেন শতদ্রু। ভিড়ে কয়েকজনকে ঠেলে সরিয়ে দিতে দেখা যায় শতদ্রুকে। স্বপ্নের স্টেডিয়ামে তাণ্ডব। শতদ্রু দত্তের আয়োজক সংস্থার ব্যবস্থাপনা নিয়ে নানা প্রশ্ন। হাই প্রোফাইল অনুষ্ঠানে এমন অব্যবস্থার জেরে শনিবার গ্রেফতার হন শতদ্রু দত্ত। তার বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র, সরকারি সম্পত্তি ভাঙচুর, বেআইনি সমাবেশ, শৃঙ্খলা ভঙ্গ সংক্রান্ত অপরাধের অভিযোগ। নিউজ 18 বাংলা। যুব ভারতীতে 34,572 টিকিট বিক্রি। পুলিশের হাতে মেসির অনুষ্ঠানের টিকিট বিক্রির তথ্য। অনলাইন সংস্থার মাধ্যমে টিকিট বিক্রির টাকা ট্রান্সফার বন্ধের নির্দেশ পুলিশের। টিকিট বিক্রির সংস্থা শতদ্রু বা তার সংস্থার মধ্যে টাকা ট্রান্সফার বন্ধ। দুই অ্যাকাউন্টে টিকিট বিক্রির টাকার লেনদেন নিয়ে খোঁজ খবর। ইরন রায় বর্মন রয়েছে আমার সঙ্গে টেলিফোন লাইনে। ইরন, যুব ভারতীতে 34,572 টিকিট বিক্রি, কিন্তু যে ছবিটা আমরা দেখছি কোথাও যেন মনে হচ্ছে সংখ্যাটা আরো অনেকটা বেশি। কত সংখ্যক মানুষ টিকিট কাটলেন, তাহলে টিকিট কেটেছেন, সেই নির্দিষ্ট সংখ্যা কি এখনো পর্যন্ত স্পষ্ট হলো? দেখো, তোমাকে প্রথমে হিসাব রাখতে হবে যে মাঠের ক্ষেত্রে কিভাবে টিকিট বন্টন হয়। যুব ভারতী অতীতে যখন গ্যালারি ছিল না, সিমেন্টের গ্যালারি ছিল, মানে সিট ছিল না, তখন 1 লাখের বেশি দর্শক আসন ছিল। পরবর্তী সময় যখন সিটিং অ্যারেঞ্জমেন্ট হয়, সেটা এসে দাঁড়ায় 80,000 সিটিং অ্যারেঞ্জমেন্ট। কিন্তু কখনোই কোনো ম্যাচে 67,000-এর বেশি টিকিট ছাপা হয় না। ইস্টবেঙ্গল মোহনবাগানের ম্যাচ হলে সেক্ষেত্রে নিরাপত্তার স্বার্থে দুদিকের গ্যালারি অনেকটা অংশ ফাঁকা রাখা হয়। সেটা 60 থেকে 30,000 টিকিট স্ট্যাম্প করা হয় এবং সেটা সেলেবল টিকিট হয়। কিন্তু টিকিটের ক্ষেত্রে যে কোনো মাঠে অলওয়েজ সেলেবল টিকিটের ছাড়াও কমপ্লিমেন্টারি টিকিট থাকে। তবে যেহেতু এটা প্রাইভেট একটা ইভেন্ট, সেক্ষেত্রে টিকিট বন্টন কি হয়েছিল এটা প্রশ্ন। প্রাথমিক অনুমান, যে পুলিশ সূত্রে খবর, মাঠে সেদিন দর্শক সংখ্যা প্রায় 50,000, তার বেশিও থাকতে পারে যারা গ্যালারিতে ছিলেন। অর্থাৎ টিকিট বিক্রি হয়েছে যার হিসেব আমরা পাচ্ছি প্রায় 35,000। সেক্ষেত্রে 50,000 যদি আমরা ধরে নিই, আরো 15,000 লোক মাঠে ছিলেন যারা টিকিট না কেটে, অর্থাৎ কমপ্লিমেন্টারি টিকিট পেয়ে গেছেন, অর্থাৎ প্রাইস টিকিট নয়। এই টিকিটটা কিভাবে বন্টন হলো, তার হিসেব কোথায়, এই নিয়ে প্রশ্ন হচ্ছে। কারণ টিকিট খাকে দেওয়া হলো
যে কোনো বিভিন্ন সংস্থা পেতে পারে, কোনো কোচিং ক্যাম্প পেতে পারে, কোনো বিশিষ্ট ব্যক্তি পেতে পারেন কমপ্লিমেন্টারি টিকিট, কিন্তু এই কমপ্লিমেন্টারি টিকিটগুলো কাদেরকে দেওয়া হলো এটা একটা প্রশ্ন, মিসিং লিঙ্ক। দ্বিতীয় মিসিং লিঙ্ক খুব ইম্পর্টেন্ট, সেক্ষেত্রে টিকিটগুলোর অনেকে অভিযোগ করেছেন ব্ল্যাকে টিকিট বিক্রি হয়েছে। যদি কোনো টিকিটের দাম 5,000 টাকা হয়ে থাকে, সে ব্ল্যাকে যদি 10,000 টাকা কিনতে থাকেন, সে যখন টিকিটটা নিয়ে যাবেন সে তো নির্দিষ্ট মূল্যের টাকাটাই ফেরত পাবেন, যদি টাকাটা ফেরত দেওয়ার যেরকম কথা বলা হচ্ছে যদি দেওয়া হয়। সেক্ষেত্রে তার ব্ল্যাক মানির যে এক্সট্রা টাকাটা তার কোনো সম্ভাবনা নেই ফেরানোর, কোনো ভাবেই সম্ভব নয়। সেক্ষেত্রে আপাতত যেটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে পুলিশের তরফ থেকে, যে সংস্থা এই টিকিট বিক্রির দায়িত্ব ছিল তারা যাতে টাকাটা ফান্ডিং না করে দেবে, রিফান্ড যেন টাকাটা যেন ওই শতদ্রু দত্তের এই কোম্পানি যেন না পাঠায়, তারা যেন তাদের কাছে রাখে, টিকিটের হিসেব পাওয়া হচ্ছে। আরো একটা প্রশ্ন উঠছে, শতদ্রু দত্ত তার সোশ্যাল মিডিয়া পেজে গত 6 তারিখ একটা ভিডিও পোস্ট করেছিলেন যেখানে দেখা যাচ্ছে তিনি টিকিট স্ট্যাম্পিং চলছে, নিয়ম অনুযায়ী যে কোনো টিকিট ম্যাচের একটা সরকারি সিলমোহর লাগে, পুলিশের পারমিশন লাগে, অর্থাৎ টিকিট স্ট্যাম্পিংটা তো লেটে কেন, এই প্রশ্নও কিন্তু অনেকে তুলছেন। এবং টিকিট দেওয়ার ক্ষেত্রে মানে মুহুর্মুহুর টিকিট দেওয়া হয়েছে নাকি সিট অনুযায়ী প্রপার ভাবে দেওয়া হয়েছে, টিকিটে কিন্তু কোথাও সিটের নাম্বারও লেখা নেই যে কোন সিটে বসবেন, তো অর্থাৎ কোথাও গিয়ে একটা ল্যাপস হয়েছে, তো নির্দিষ্টভাবে বোঝাই যাচ্ছে একদম। আর এখান থেকে সব থেকে বড় প্রশ্ন হলো টিকিটের টাকা কি ফেরানো সম্ভব, হলে কিভাবে সেই টাকা ফেরানো যায়? আইনজীবী অনির্বাণ গুহ ঠাকুরতা জানান, টিকিটের টাকা ফেরত কঠিন হলেও অসম্ভব নয়। পুলিশ অফিসারের যদি মনে হয়, ইনভেস্টিগেটিং অফিসার কোর্টে প্রেয়ার করতে পারেন যে এই প্রপার্টিগুলোকে অ্যাটাচ করা হোক। যা টিকিট বিক্রি হয়েছে সেটা যদি পুরোটাই অনলাইন হয়ে থাকে তাহলে নিশ্চয়ই তার একটা হিসেব পাওয়া যাবে কার কাছ থেকে কোন টাকা পাওয়া গেছে। যদি প্রপার্টি আদৌ অ্যাটাচ হয়, ওনার অ্যাকাউন্ট যদি অ্যাটাচড হয়, লন্ডন ম্যাজিস্ট্রেট যদি মনে করেন 107 BNSS অনুযায়ী অ্যাটাচ করবেন, তারপরে ডিএমকে দায়িত্ব দেবেন, উনি রেটেবলি ডিস্ট্রিবিউট করবেন। তো এটা খুবই কঠিন একটা কাজ, যেহেতু টিকিট বিক্রি বুঝতেই পারছেন অল্প সংখ্যক টাকা করে, মানে বিন্দু বিন্দু থেকে এখানে সিন্ধু হয়েছে। তো সেটা যদিও কঠিন কিন্তু দুষ্কর নয়, মানে আলটিমেটলি করা যাবে হয়তো। শনিবার যুব ভারতীতে তাণ্ডবের ঘটনায় 3 সদস্যের তদন্ত কমিটি তৈরি করেছে রাজ্য। রবিবার অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়ের নেতৃত্বে যুব ভারতী ঘুরে দেখেন তদন্ত কমিটির সদস্যরা। কিভাবে যুব ভারতীতে মেসে ইভেন্টে এমন বেনজির বিশৃঙ্খলা হলো, সব দিক খতিয়ে দেখে তদন্ত কমিটি। মাঠের ভিডিওগ্রাফি করা হয়। আমরা এসেছি তদন্ত করতে, দেখে আমাদের সরকার বলেছে যে রেফারেন্স যেটা থাকে তার মধ্যে একটা হচ্ছে রেকমেন্ড দ্য মেজার্স, ফিউচারে যাতে এই ধরনের ঘটনা না ঘটে, ভবিষ্যতে তার জন্য ব্যবস্থা নেবার কী করা উচিত গভর্নমেন্টকে সাজেস্ট করা। তো আমরা সেটা করব, সময় মতো করব, তখনই আমাদের কি বক্তব্য আমরা জানাবো, ডিসাইড করব। আমরা নোট নিয়েছি, আমরা কি দেখেছি সেগুলো আমরা যথাসময় যথাজায়গায় করব। আমার রিপোর্টে সেটা রিফ্লেকশন থাকবে। এই মুহূর্তে যখন আমি প্রাথমিক জায়গায় আমি কিছু রিফ্লেকশন দেব না। শনিবার যুব ভারতীতে মেসে ইভেন্টে বিশৃঙ্খলা, একাধিক বেনিয়মের অভিযোগে সরব বিরোধী দলনেতা। রাজ্যের তদন্ত কমিটি নয়, নিরপেক্ষ তদন্ত কমিটির দাবি শুভেন্দু অধিকারীর। বিরোধী দলনেতা হিসেবে আমি মহামহিম রাজ্যপাল মহোদয়, আমাদের সাংবিধানিক প্রধানের কাছে মমতা ব্যানার্জির পাড়ার লোককে দিয়ে লোক দেখানো তদন্ত কমিটি নয়, সিটিং জাজকে রেখে কলকাতা পুলিশ তথা বিধাননগর পুলিশ তথা পশ্চিমবঙ্গ পুলিশকে সরিয়ে রেখে নিরপেক্ষ তদন্ত করা দরকার, এটা আমরা কাল থেকে বলেছি। অবসরপ্রাপ্ত বিচারপতিকে অপমান করছে বিজেপি। কেন্দ্রীয় এজেন্সিগুলি তদন্ত সবার জানা রয়েছে, তোপ কুণাল ঘোষের। একজন অবসরপ্রাপ্ত বিচারপতিকে অপমান করার রাইটও ওনার নেই। তো কেন্দ্রীয় সরকারের তদন্তগুলো কি সেগুলো সবাই জানে। আইএসএল হচ্ছে না কেন? ওই অপদার্থ বিজেপি নেতা মানিকতলার হেরো কল্যাণ চৌবে, এআইএফএফ প্রেসিডেন্ট, ভারতবর্ষকে কত তলায় নামাবে। আর বিজেপির এআইএফএফ প্রেসিডেন্ট, তারা ফুটবল নিয়ে কথা বলতে আসছে। এই মমতা ব্যানার্জির মুখ্যমন্ত্রীত্বে মেসি কলকাতায় শুধু খেলেননি, থেকেছে, প্র্যাকটিস করেছে, ফুল ম্যাচ খেলেছে স্মুথলি, একের পর এক ইন্টারন্যাশনাল ইভেন্ট হয়েছে।